গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আমরা শুরু করছি তিন গোয়েন্দা সিরিজের গল্প রকিব হাসানের লেখা ভীষণ অরণ্য। একসাথেই করব। ভীষণ অরণ্য যে দুইটা পার্ট আছে, ভীষণ অরণ্য 1 এবং ভীষণ অরণ্য 2, এই দুটোই একসাথে করছি, ভীষণ অরণ্য নাম দিয়ে করছি। এই গল্পটি প্রথম প্রকাশিত হয় 1988 সালের আগস্ট মাসে। সেই টাইমটা মাথায় রেখে আপনারা গল্পটা শুনবেন। আপনারা এর আগে অনেকেই বহুদিন ধরে আমাকে তিন গোয়েন্দা থেকে পড়ার রিকোয়েস্ট করেছেন, নানা কারণে পড়া হয়নি। আপনাদের অনেকের ধারণা হয়েছে আমি আসলে তিন গোয়েন্দা পছন্দ করি না। বিষয়টা তা না, আমি নিজেও তিন গোয়েন্দার একজন ভক্ত। আমি আসলে ভাবছিলাম কোন বই দিয়ে শুরু করা যায়। তিন গোয়েন্দার প্রথম দিককার যে বইগুলো রকিব হাসানের লেখা আমার খুব পছন্দের বই, রূপালী মাকড়সা, কঙ্কালদ্বীপ, ভীষণ অরণ্য, ছিনতাই, এই বইগুলো। যাই হোক, আপনারা যারা তিন গোয়েন্দার সাথে পরিচিত নন তাদের জন্য বলছি, তিন গোয়েন্দা মূলত বাংলাদেশ থেকে প্রকাশিত সেবা প্রকাশনী থেকে প্রকাশিত একটি গোয়েন্দা কিশোর গোয়েন্দা সিরিজ। এখানে তিনজন গোয়েন্দা থাকে, তিনজন কিশোরের মধ্যে তাদের প্রধান যে কিশোর পাশা, আমেরিকার রকি বিচে থাকে ওরা, বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর পাশা, তার চাচা চাচির সাথে থাকে রকি বিচে। আর তার দলের অন্য দুজন হচ্ছে রবিন মিলফোর্ড আর মুসা আমান। মুসা আমান আমেরিকান নিগ্রো আর রবিন মিলফোর্ড হচ্ছে আইরিশ আমেরিকান। তারা তিনজন মিলে একটা টিম করেছে তিন গোয়েন্দা। সেই তিন গোয়েন্দার গল্প নিয়েই লেখা। শুরু করছি। তিন গোয়েন্দা রকিব হাসানের লেখা সেবা প্রকাশন থেকে প্রকাশিত ভীষণ অরণ্য, প্রথম পর্ব। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বড় নদী দেখবে। গল্প করছে কিটো হোটেলের মালিক ডেভিটো ফেরিও। দেখবে পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল। বেশিরভাগ জায়গাতেই এখনো সভ্য মানুষের পায়ের ছাপ পড়েনি। খাবারের গুদাম বলা চলে ওটাকে। একদিন সারা দুনিয়াকে খাওয়াবে ওই অ্যামাজন। লোকটার বকবক ভালো লাগছে না কিশোর পাশার। তাকে থামানোর জন্য স্টাফ করা মস্ত এক কুমির দেখিয়ে বলল, এত বড় কুমির সত্যি আছে অ্যামাজনে? আমি তো জানতাম। এর চেয়ে বড় আছে। জানোয়ার চাও তো? পাবে। এত আছে ওখানে, নিয়ে কুল করতে পারবে না। পৃথিবীর অন্য সব জানোয়ার এক করলেও এত রকমের হবে না। ভুল বললাম মিস্টার আমান? মুসার বাবাকে সাক্ষী মানল ফেরিও। জন্তু জানোয়ার সম্পর্কে অগাধ জ্ঞান মিস্টার আমানের। ভালো শিকারী, হলিউড এক সিনেমা কোম্পানিতে খুব উঁচু দরের টেকনিশিয়ানের কাজ করেন। কিন্তু সুযোগ পেলেই অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়েন, চলে যান শিকারে কিংবা সাগর হ্রদে মাছ ধরতে। কি শিকার করেননি তিনি! মেক্সিকোর কলোরাডোতে পার্বত্য সিংহ, আলাস্কার গ্রিজলি ভালুক, এমনকি একবার তিমি শিকারীদের সঙ্গে গিয়ে তিমিও ধরেছেন। আফ্রিকার হাতি, মোষ আর চিতা সিংহ তো মেরেছেনই। কেউ জানে না, ঘুরিয়ে বললেন তিনি। কত রকমের জানোয়ার আছে ওখানে। ওই যে বললেন, বেশিরভাগ জায়গাতে এখনো যেতে পারেনি সভ্য মানুষ। তাই ঠিক করেছি নতুন জায়গায় যাব আমরা, যেখানে আগে কেউ যায়নি। প্যাস্টাজা নদীর কথাই ধরুন না। প্যাস্টাজা? আতকে উঠল ফেরিও। বলেন কি সাহেব? মারা পড়বেন, মারা পড়বেন। অ্যান্ড্রোয়াজের ওধারে কেউ যেতেই পারেনি। গত 2 বছর দুজন শ্বেতাঙ্গও চেষ্টা করেছিল, পারেনি। ইন্ডিয়ানরা ধরতে পারলে হাত তুলে একটা জিনিস দেখালো সে, এরকম করে ছেড়ে দেবে। হোটেলের লবিতে বসে কথা হচ্ছে। ফায়ারপ্লেসের উপর তাকে রাখা আছে অদ্ভুত জিনিসটা। মানুষের একটা সংকুচিত মাথা, কমলার সমান। কাছে গিয়ে জিনিসটা ভালো মতো দেখল মুসা আমান। ছোঁয়ার সাহস হল না। জিভারো ইন্ডিয়ানদের কাজ? হ্যাঁ, মাথা নোয়ালো ফেরিও। তবে তোমরা যেখানে গিয়েছিলে ওখানকার জিভারো নয়। ওরা অনেক ভদ্র, ফাঁকি ফুকি দিয়ে ছুটে এসেছ। এখন যেখানে যেতে চাইছো ওরা ধরতে পারলে ছাড়বে না বলছেন? একটা রেফারেন্স বই পড়ছিল রবিন মিলফোর্ড, মুখ তুলল। কিন্তু আমি যদ্দূর জানি আজকাল আর বিদেশিদের মাথা কেটে ট্রফি বানায় না ওরা, শুধু শত্রু আর আত্মীয় যারা মারা যায়। জোরে জোরে মাথা নাড়ল ফেরিও। জিভারো ব্যাটাদের আমি বিশ্বাস করি না। তোমাদেরকে যদি শত্রু ভেবে বসে? অকাট্য যুক্তি। চুপ হয়ে গেল রবিন। কিশোর তাকিয়ে আছে মাথাটার দিকে। জিভারোরা ধরতে পারলে কি করবে আপাতত সেসব নিয়ে তার মাথা ব্যথা নেই। সে ভাবছে অন্য কথা। রকি বিচ মিউজিয়ামে ওই জিনিস নেই। ওরা পেলে ভালো দাম দেবে। ব্যবসা করতে যখন নেমেছে সবকিছুকে ব্যবসায়ীর চোখেই দেখা উচিত।
জন্তু জানোয়ার ধরে নিয়ে গিয়ে বিক্রি করবে চিড়িয়াখানা, সার্কাস পার্টি আর জানোয়ার পোষে এমন সব সংগঠনে। সেই সঙ্গে দু চারটে অন্য জিনিস যেগুলোতে টাকা আসবে, নিতে ক্ষতি কি? ওটা বিক্রি করবেন? দ্বিধায় পড়ে গেল ফেরিও। তাড়াতাড়ি বললেন মিস্টার আমান, যা বলেছ আর মুখে এনো না। ওরকম একটা অফার দিয়েছ শুনলেই ধরে নিয়ে গিয়ে জেলে ভরবে পুলিশ। মাথা বেচা কেনার ব্যাপারে আইনের খুব কড়াকড়ি চলছে। যারা আগে নিয়ে ফেলেছে। তবে ছাগল কিংবা ঘোড়ার চামড়ায় তৈরি নকল জিনিস নিতে পারো। রহস্যময় হাসি হাসলো পেরিও। আমি কিন্তু বলে দিতে পারি আসল মাথা কোথায় পাবে। কোথায়? সামনে ঝুঁকলো কিশোর। জিভারো ইন্ডিয়ানদের কাছে। ওদের কাছ থেকে আনলে আইন কিছু বলবে না? না, মাথাটা যদি ইন্ডিয়ানদের কারো হয়। অনেক আইনই গলত থাকে। যাকে মাথা পাওয়া দিয়ে কথা আমার, পেলেই হলো, যেখান থেকেই হোক। ওখানে না গেলে কি নয়? হাত নাড়ল মুসা, অস্বস্তি বোধ করছে। বাবা, আমাদের তো যাওয়ার কথা ছিল অ্যামাজনে, প্যাসটাজে কেন আবার? জবাব দিল রবিন। প্যাসটাজে নদী অ্যামাজনের প্রধান পানির উৎসগুলোর একটা। অ্যামাজন কোনো মূল নদী নয়, অনেকগুলো জলধারার মিশ্রণ। ওগুলোর জন্ম হয়েছে আবার অ্যান্ডিস পর্বতমালার বরফ গলা পানি থেকে। প্যাসটাজে তারই একটা। এবং এটার ব্যাপারে ভৌগোলিকদের আগ্রহ খুব, কারণ এর বেশিরভাগ অঞ্চলই ম্যাপে নেই, চার্ট করা যায়নি। কাজে এমন একটা জায়গায় দেখার লোভ ছাড়ি কি করে? যোগ করলেন মিস্টার আমান। কেন, তোমার ভয় করছে? ছেলেকে জিজ্ঞেস করলেন। ভয়? ট্রফিটার দিকে আরেকবার তাকালো মুসা। তা তো করবেই, মাথাটা আলাদা করে দিলে তো গেলাম। দরজা ঠেলে ভেতরে ঢুকলো হোটেলের একজন কর্মচারী, হাতে একটা খাম। খামটা নিয়ে ছিঁড়লেন মিস্টার আমান। ভাঁজ করা ছোট এক টুকরো কাগজ বের করলেন। টেলিগ্রাম। পড়তে পড়তে ভুরু কুঁচকে গেল। বিশ্বাস করতে পারছেন না যেন। দুবার তিনবার লেখাটা পড়লেন। কি? এগিয়ে এলো কিশোর। খারাপ খবর? হ্যাঁ, না। হঠাৎ হেসে ফেললেন তিনি। আমাদের সঙ্গে রসিকতা করছে কেউ। দেখি তো। কাগজটা নিয়ে পড়ল কিশোর। লেখা রয়েছে, রাফাত আমান, কিটো হোটেল, কিটো, ইকুয়েডর। অ্যামাজন খুব খারাপ জায়গা, দূরে থাকলেই ভালো করবেন। বাড়ির অবস্থা ভালো নয়, জলদি ফিরে যান। কে পাঠিয়েছে নাম নেই। টেলিগ্রামটা এসেছে লস অ্যাঞ্জেলেস থেকে। কে পাঠালো? কাগজটার দিকে চেয়ে আছে কিশোর। হয়তো অ্যানিমেল ক্লাবের কেউ, একটু মজা করতে চেয়েছে। বললেন বটে মিস্টার আমান, কিন্তু নিজের কানেই বেখাপ্পা শোনালো কথাটা। বাবা, বাড়িতে কিছু হয়নি তো? মুসা বলল। না, তাহলে তোমার মা টেলিগ্রাম করত। নিচের ঠোঁটে চিমটি কাটছে কিশোর। কোনো ব্যাপারে গভীর চিন্তা করার সময় এটা সে করে। মনে হচ্ছে জানোয়ার ধরতে এসে রহস্যে জড়াতে যাচ্ছি আমরা। কিন্তু আমাদের বিরুদ্ধে কার এই আক্রোশ? আমরা অ্যামাজনে গেলে কার কি ক্ষতি? কে থামাতে চায়? কি জানি, বললেন মিস্টার আমান। বাদ দাও, সামান্য ব্যাপার। টেলিগ্রামে নাম লেখার যা সাহস নেই, সে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। খোঁজ তো নিতে পারি। টেলিগ্রাম অফিসে নিশ্চয়ই নাম ঠিকানা লিখেছে ফর্মে, রবিন বলল। তা তো নিতেই পারি, কিশোর জবাব দিল। কিন্তু লাভ কি হবে? তোমার কি ধারণা যে লোক এভাবে লুকোচুরি খেলতে চায় সে আসল নাম লিখবে? ছেলেদের উদ্বিগ্ন ভাব লক্ষ্য করলেন মিস্টার আমান। খামোকা ভাবছ, এটা কোনো ব্যাপার? কেউ রসিকতা করেছে আমাদের সঙ্গে। হ্যাঁ, কাল খুব সকালে রওনা হব। ভোর রাতে উঠতে হবে আমাদের। প্লেনটা ঠিক হয়েছে কিনা কে জানে। গিয়ে দেখে আসবো, প্রস্তাব দিল মুসা। হ্যাঁ, মন্দ বলনি, কিশোর সায় দিল। ঠিক আছে, আমি যাচ্ছি, বললেন মিস্টার আমান। তুমি শুয়ে থাকো বাবা, আমরাই পারবো। রবিন যাবে? আমি? না, তোমরাই যাও। ততক্ষণে আমি এই চ্যাপ্টারটা শেষ করে ফেলি। রেফারেন্স বই খুলে বসলো আবার রবিন। হোটেল থেকে বেরোলো কিশোর আর মুসা। প্লাজা ইন্ডিপেন্ডেন্সিয়ায় গানের জলসা হচ্ছে। ব্যান্ড বাজাচ্ছে একটা দল। রাস্তার ওপাশে বিশাল গির্জা আর পাদ্রির প্রাসাদে বাড়ি খেয়ে প্রতিধ্বনি তুলছে ঢোলের দ্রিম দ্রিম।
প্লাজায় লোক গিজগিজ করছে। বেশিরভাগই ধোপাদুরস্ত পোশাক পরা নাগরিক। স্পেন থেকে এসেছিল তাদের পূর্বপুরুষরা। বেশ কিছু স্থানীয় ইন্ডিয়ানও রয়েছে তাদের মাঝে, ছড়ানো কানওয়ালা, চ্যাপ্টা হ্যাট মাথায়, গায়ে জড়ানো কম্বলের মতো পোশাক, পঞ্চ। রহস্য ঘেরা অতি সুন্দর একটা শহর, ভাবল কিশোর। পর্বতের কোলে বিশাল উপত্যকায় শুয়ে রয়েছে যেন। চাঁদের আলোয় ঝিলমিল করছে পর্বতের বরফে ছাওয়া চূড়া। কিটোর লোকেরা যে বলে কিটো থেকে স্বর্গ এত কাছে, হাত বাড়ালে নাগাল পাওয়া যায়, ভুল বলে না। খানিক হেঁটেই হাঁপিয়ে পড়ল দুই তরুণ। গতি কমাতে বাধ্য হল। সমুদ্রপৃষ্ঠ থেকে ৯,৫০০ ফুট উপরে রয়েছে ওরা, তাই পরিশ্রম বেশি লাগছে। হাত বাড়ালেই স্বর্গ নাগাল পাওয়া যায় বলার আরেকটা কারণ, অনেক উঁচুতে এই শহর। পৃথিবীর সবচেয়ে উঁচু শহরগুলোর একটা। কিন্তু উচ্চতার তুলনায় শীত বেশি নয়, কারণ শহরের ঠিক গা ঘেঁষে চলে গেছে বিষুবরেখা। তবে যেটুকু শীত আছে তাতেই হাড় কাঁপিয়ে ছাড়ে। ওভারকোটের বোতাম এঁটে দিল কিশোর। উজ্জ্বল আলোকিত প্লাজা থেকে নেমে এলো পুরনো শহরের সরু অন্ধকার গলিতে। খুব সাবধানে হাঁটতে হচ্ছে। খোয়া বিছানো পথের দুধারে সারি সারি পুরনো বাড়িঘর, রোদে শুকানো ইটে তৈরি। মাথার লাল টালির ছাদ কোন কালে ঢেকে গেছে সবুজ শ্যাওলার লতাপাতায়। দুদিক থেকে এসে পরস্পরকে জড়িয়ে ধরে প্রাকৃতিক বানিয়ে দিয়েছে। ফলে মনে হয় একটা সুড়ঙ্গের ভিতর দিয়ে হাঁটছে। পথের মাঝে মাঝে আলো আরো ঘন করেছে অন্ধকারকে। বাড়িঘরের ছায়াগুলো নিঃশব্দ পায়ে সরে যাচ্ছে যেন ওদের পাশ দিয়ে। গা ছমছমে পরিবেশ। নিঃশব্দতার মাঝে তাই শব্দটা বড় বেশি বাজছে কানে। অনেকক্ষণ থেকে কিশোর টের পাচ্ছে জুতোর মচমচ। শুরুতে বিশেষ গুরুত্ব দিল না, কিন্তু ভেনিজুয়েলা রোড থেকে ডানে মোড় নিয়ে সুক্রিতে পড়ার পরে যখন শব্দটা আসতেই থাকলো, মনোযোগ না দেওয়ার পারল না। বায়ে মোড় নিয়ে পিচিঞ্চা গলিতে পড়ল। শব্দের কোনো ব্যতিক্রম নেই, আসছে। মুসাও শুনতে পাচ্ছে জুতোর শব্দ। তার গায়ে কনুই দিয়ে আলতো গুঁতো মেরে ইশারা করল কিশোর। পাশে সরে দাঁড়িয়ে গেল একটা বাড়ির ছায়ায়। মুসা দাঁড়ালো তার গা ঘেঁষে। সঙ্গে সঙ্গে থেমে গেল জুতোর আওয়াজ। কোনো সন্দেহ নেই অনুসরণই করছে। ছায়া থেকে বেরিয়ে আবার এগোলো দুই গোয়েন্দা। আবার শুরু হল অনুসরণ। আরো শখানেক গজ পর আরেকটা বাড়ির সামনে এসে থামল দুজনে। দরজার সামনেটা অন্ধকারে ঢাকা। পকেট থেকে টর্চ বের করে সদর দরজার কপালে বসানো নেমপ্লেটের উপর আলো ফেলল কিশোর। হ্যাঁ, এই বাড়িটাই। সকালে এখানে এসেছিল। এক আইরিশম্যান থাকে, পাইক জোন্স নাম তার। কিটোর লোকেরা বলে পাগলা পাইক। প্রায় নাকি বিমান নিয়ে আত্মহত্যার চেষ্টা করে এই খ্যাপা বৈমানিক। বাড়িয়ে বলাটা অবশ্য লোকের স্বভাব, সে যে দেশের লোকই হোক না কেন। পেছনে এগিয়ে আসছে জুতোর মচমচ, এলোমেলো পদশব্দ। থামবে কিনা ভাবছে বোধ হয়, দ্বিধায় ভুগছে। থামল একবার, এগোল, আবার থামল। আবার এগিয়ে এসে একেবারে গোয়েন্দাদের পেছনে দাঁড়ালো। হঠাৎ ঘুরে লোকটার মুখে আলো ফেলল কিশোর। ইকুয়াডোরিয়ান নয়, হোঁতকা, বিশাল দেহী। ল্যাটিন আমেরিকার লোকেরা সাধারণত হালকা পাতলা, ছোটখাটো হয়। ইন্ডিয়ানরাও হালকা পাতলা, তবে ল্যাটিনদের মতো ছোট নয়, আর চেহারা বেশ কর্কশ। এই লোকটা তার কোনোটাই নয়। কিশোরের মনে হলো এককালে মুষ্টিযোদ্ধা ছিল, কিংবা শিকাগো শহরের গুন্ডা সর্দার। চোখে আলো পড়ায় বিকৃত হয়ে গেল নিষ্ঠুর চেহারাটা। চমকে যাওয়া বাঘের চোখের মতো জ্বলছে রক্তলাল দুই চোখ। মুসার ধারণা হলো অ্যামাজন জঙ্গলের নরমুণ্ড শিকারীদের চেহারাও এত ভয়ঙ্কর নয়। আমাদের পেছনে আসছেন কেন? জোর করে কণ্ঠস্বর ঠিক রাখল কিশোর। চোখ মিটমিট করল লোকটা। তোমাদের পেছনে আসবো কেন? হাঁটতে বেরিয়েছি। আমরা যে যে পথে যাচ্ছি ঠিক সেই পথেই হাঁটা লাগছে আপনার? আর জায়গা নেই? ভয় ভয় রয়েছে কিশোর, মেরে না বসে ডাকাতটা। তোমাদের পথে এসেছি কেন ভাবছ? ভাবছি না, জানি। যা জুতো পরেছেন না। মাশাআল্লাহ। কিশোরের বাক্যটা শেষ করল মুসা। 10 মাইলের মধ্যে মরাও জেগে যাবে। আপনার কানে খারাপ লাগে না? খারাপ কেন? খোয়ায় হাঁটলে সব চামড়ার জুতোই মচমচ করে, কম আর বেশি। তবে আপনারগুলো মিউজিয়ামে রাখার মতো। অনুসরণ করছিলেন কেন? কিশোর বলল। ছিনতাই টিনতাইয়ের ইচ্ছে? জ্বলে উঠল লোকটার চোখ। হাত তুলতে গিয়েও কি ভেবে তুলল না। বোধহয় ভাবল
দুটো ছেলেকে একসঙ্গে কাবু করতে পারবে না। নিগ্রো ছেলেটা আবার গায়ে গতরে বেশ তাগড়া, ওকে কাহিল করতে তার মতো ফাইটারেরও বেগ পেতে হবে। তাছাড়া এখানে ঘনবসতি, চেঁচামেচি শুনে লোক বেরিয়ে আসবে, আর এলে ছেলেদের পক্ষ যে নেবে না তার কি নিশ্চয়তা আছে? হাসল লোকটা, জোর করে হাসছে বোঝাই যায়। ঠিকই বলেছ, তোমাদের পিছুই নিয়েছি, তবে চুরি ডাকাতির জন্য নয়। দেখলাম তোমরা বিদেশি, আমিও বিদেশি, এখানে তো ইংরেজি জানা লোকের অভাব। তোমরা হয়তো জানো, তাই জিজ্ঞেস করতে এসেছি। স্যান্টা ডোমিঙ্গো গির্জাটা কোথায়? আজ রোববার, সারাদিন সময় পাইনি, ভাবলাম শেষ কয়েকটা মোম জেলে দিয়ে আসি। আকাশের দিকে রক্তলাল চোখ তুলল সে। ঈশ্বর তো দেখছেন। ভূতের মুখে রাম নাম, বাংলায় বিড়বিড় করল কিশোর। ইংরেজিতে বলল, ঠিক জানি না কোন দিকে, ওদিকে হবে হয়তো, ফ্লোরেস রোডের মোড়ে। ঘন্টা শুনেছিলাম। ধন্যবাদ, ভদ্রভাবে বলার চেষ্টা করল লোকটা, কিন্তু স্বভাব কর্কশ কণ্ঠ কতার মোলায়েম করা যায়। আবার দেখা হবে। আমার কোনো ইচ্ছে নেই, এই কথাটাও বাংলায় বলে ঘুরল কিশোর। জোন্সের দরজায় থাবা দিল। দরজা খুলল তরুণ পাইলট, ছেলেদেরকে ডেকে নিয়ে বসার ঘরে বসালো। ফায়ার প্লেসে গনগনে আগুন, উষ্ণ বাতাস, খুব আরাম। কি ব্যাপার, কিছু হয়েছে নাকি? ছেলেদের মুখ দেখে কিছুটা আন্দাজ করে নিয়েছে জোন্স। চোট ছ্যাঁচড় লেগেছিল পেছনে? কি করে জানলেন? পাল্টা প্রশ্ন করল কিশোর। জানা লাগে না, এখানে ওদের অভাব নেই, বিদেশি দেখলেই পেছনে লাগে। চেহারা যাই হোক, হাসিটা খুব সুন্দর লোকটার। খুলে বলল সব কিশোর। মুসা বলে দিল রহস্যময় টেলিগ্রামের কথাটা। বিমান ভাড়া করতে গিয়ে মাত্র সেদিনই পরিচয় হয়েছে জোন্সের সঙ্গে। কেন তার কাছে এত কথা বলল ওরা জানে না। বোধহয় তার হাসিটাই দ্রুত আপন করে নেয় মানুষকে। সব শুনে মাথা দোলালো জোন্স। কিন্তু দুটো ব্যাপারকে এক করছো কেন? করছি এই জন্য, লোকটা ডাকাত হলে ডাকাতি করত, কিশোর বলল। হয়তো শেষ মুহূর্তে ঘাবড়ে গেছে। হতেই পারে না, ঘুষি মারলেই চিত হয়ে যেতাম আমরা। চুরি ডাকাতির জন্য নয়, অন্য কোনো ব্যাপার আছে। আচ্ছা, জিজ্ঞেস করল জোন্স, লস অ্যাঞ্জেলেসে কি তোমাদের কোনো শত্রু আছে? যে কাজ করি থাকতেই পারে। কি কাজ করো? শখের গোয়েন্দাগিরি, 3 গোয়েন্দা আমরা। বাহ, শুনে তো দারুণ মনে হচ্ছে। মিটিমিটি হাসছে বৈজ্ঞানিকের চোখ দুটো। তা খুলেই বলো না। দাঁড়াও, কফি নিয়ে আসি, আপত্তি আছে? না, মুসা বলল, যা ঠান্ডার মধ্যে এসেছি, একটু কড়া হলে ভালোই হয়। কফি খেতে খেতে তাদের কথা জানালো কিশোর। চমৎকার, দারুণ। ইস, এখানে যদি থাকতে তোমরা, শিওর তোমাদের দলে যোগ দিয়ে ফেলতাম, ঠেলেও সরাতে পারতে না। আচ্ছা কিশোর, ওই লোকটা পিছু নিলে কেন, কিছু ভেবেছ? সামান্য আলাপি গোয়েন্দাগিরি শখটা সংক্রমিত হয়েছে জোন্সের মাঝে। বুঝতে পারছি না, তবে লস অ্যাঞ্জেলেসে আরেকজন জানোয়ার ব্যবসায়ী আছে, আমরা ব্যবসা খুলতে যাচ্ছি শুনে আমার চাচার সঙ্গে দেখা করেছিল, মুসার বাবার সঙ্গেও। এই ব্যবসা ভালো না, হ্যান না তেন না বলে অনেক রকমের বোঝাতে চেয়েছিল, যাতে আমরা এই ব্যবসায় না নামি। তার কি অসুবিধে? প্রতিযোগী হয়ে যাব না? এমনি তোর ব্যবসা মন্দা, আমরা নামলে হয়তো ফেলি মারবে। তাও তো কথা। হ্যাঁ, প্লেনের কি হলো? আসল কথা এলো কিশোর। কাল সকালেই রওনা হতে চাও? নিশ্চয়ই। ব্রেক ঠিক হয়েছে? ভালোভাবে কাজ করতে সময় লাগবে, তবে কাজ চালানোর মতো হয়েছে। চলবে তো? তা চলবে, অন্তত আমি চালাতে পারবো। বিশ্বাস করল কিশোর। অল্পক্ষণের পরিচয় লোকটাকে অনেকখানি চিনে ফেলেছে। জোন্স যখন পারবে বলছে, পারবে। ঠিক আছে, উঠল কিশোর। কাল ভোরে মাঠে হাজির থাকবো, খুব ভোরে। দরজার কাছে দুজনকে এগিয়ে দিয়ে গেল জোন্স। বলল, যেতে পারবে নাকি আমি আসবো? আরে পারবো পারবো, হেসে বলল মুসা। হাতের মুঠো পাকিয়ে দেখালো। ও 10টা দিলে আমরা দুজন 2টো তো দিতে পারবো, এত সহজে কাবু হব না। চলি, গুড বাই। নিরাপদে হোটেলে ফিরে এলো দুজনে।
সবুজ নরকে যাওয়ার জন্য সবাই তৈরি? নাটকীয় ভঙ্গিতে বলল জোন্স। তাহলে আসুন, উঠুন আমার পক্ষীরাজে। আদর করে 4 সিটের বোনান্জা বিমানটার গায়ে চাপড় মারল সে। উঠল যাত্রীরা। জোন্সের পাশে মিস্টার আমান। পেছনে গাদাগাদি করে বসল 3 গোয়েন্দা। দুজনের জায়গায় 3 জন। দুটো সিটের মাঝে হাতল নেই বলেই বুঝতে পারল। তাদের মালপত্র আর রাইফেল বন্দুক তোলা হয়েছে লাগেজ কম্পার্টমেন্টে। অসুবিধা হবে না তো? কিশোর জিজ্ঞেস করল। না, ইঞ্জিন স্টার্ট দিল জোন্স। তোমরা তো মোটে 3 জন, তাও ছেলে মানুষ। ওই জায়গায় 4 জন পূর্ণবয়স্ক ইন্ডিয়ানকে তুলেছি আমি। 4 জন? জায়গা কোথায়? মেঝেতে লম্বা হয়ে শুয়ে পড়েছে একজন, তার উপর পা তুলে দিয়ে সিটে বসেছে 3 জন। সামনের সিটেও 2 জন ছিল। উঠতে অসুবিধা হয়নি? উঠবো তো আমি, আমার ইচ্ছে না প্লেনের ইচ্ছে। জোন্সের ইচ্ছেতেই যে প্লেনটা চলে সেটা বোঝা গেল খানিক পরেই। কেন তাকে লোকে পাগলা পাইক বলে তারও প্রমাণ মিলল। রানওয়ে নেই, ঘাসে ঢাকা বিশাল এক মাঠ, ওটাই এয়ারফিল্ড। এর উপর দিয়েই ঝাঁকুনি খেতে খেতে ছুটে চলল বোনান্জা। গতি বাড়ছে দ্রুত। ঘন্টায় 110 কিলোমিটার উঠে গেল। এই সময় পাশ থেকে কোনাকুনি এসে ধাক্কা মারল জোর হাওয়া। ঝড়ো হাওয়াই বলা যায়। নিমেষে নাক ঘুরে গেল প্লেনের। তীব্র গতিতে ছুটে গেল ফায়ার ব্রিগেডের একটা লরির দিকে। দুটো উপায় আছে এখন জোন্সের হাতে, ব্রেক কষা কিংবা ওড়ার চেষ্টা করা। ব্রেক কষে সুবিধা হবে না, যা গতি এখন আটকাতে পারবে না। জোরাজুরি করতে গেলে ব্রেক যাও বা আছে, তাও যাবে খারাপ হয়ে। বাকি রইল উড়ে যাওয়া। কিন্তু ক্ষমতার তুলনায় ভার নিয়েছে বেশি, উঠতে পারবে কিনা ঠিক মতো তাতেও সন্দেহ আছে। ঘোরানো হয়তো যায় এখন, তাহলে বিমানের একপাশের ডানা খোয়াতে হবে। এত বড় ক্ষতি করতে রাজি নয় জোন্স। প্রাণ যায় যাক, সেও ভালো। বিপদ আজ করে ফেলেছে এয়ারফিল্ডের লোকেরা। তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে উঠল ক্র্যাশ সাইরেন। গ্যাস ভরা বোতল থেকে ছিটকে বেরোনো ছিপির মতো বেরিয়ে আসছে লরির ভেতরের ফায়ারম্যানরা। যে যেদিকে পারছে লেজ তুলে দৌড়। যেভাবে ছুটে আসছে বোনান্জা, লরি সরানোর সময় নেই। হাসি ফুটেছে পাগলা পাইকের ঠোঁটে। সোজা ছুটে যাচ্ছে লরির দিকে। এক ধাক্কায় গতিবেগ অনেক বাড়িয়ে দিয়েছে প্লেনের। আত্মহত্যা যেন তার কাছে এক ভীষণ রোমাঞ্চকর ব্যাপার। স্তব্ধ হয়ে গেছে যাত্রীরা। নিরুপায় হয়ে হাত পা ছেড়ে দিয়ে বসে আছে সবাই। গতি বাড়ল আরো। প্রচন্ড গর্জনে প্রতিবাদ জানাচ্ছে ইঞ্জিন। কিন্তু জানিয়ে যে লাভ নেই সেটাও নিশ্চয়ই বুঝতে পারছে। এতদিন ধরে গোলামি করছে খ্যাপা লোকটার। কাজেই প্রতিবাদ জানালেও মনিবের আদেশ অমান্য করছে না। সাধ্যমতো চেষ্টা করছে বাঁচার জন্য। সামনে বিশাল লাল ধাতব গাড়িটা পাহাড় হয়ে দাঁড়িয়ে আছে যেন। গুঁতো লাগাতে ছুটে যাচ্ছে প্লেন। হঠাৎ কি জানি করলো পাগলা পাই। খেয়াল রাখতে পারল না যাত্রীরা। ঝটকা দিয়ে বোনান্জার সামনের চাকা উঠে গেল উপরে। মসৃণ গতিতে মাটি ছাড়ল পেছনের চাকা। সাঁ করে উড়ে চলে এলো লরির কয়েক ইঞ্চি ওপর দিয়ে। আর এক মুহূর্ত দেরি করলেই গিয়েছিল। চেপে রাখা বাতাস ফোঁস করে ছেড়ে ফুসফুস খালি করল যাত্রীরা। কিন্তু বিপদ পুরোপুরি কাটেনি তখনও। টলমল করছে প্লেন। সোজা হতে চাইছে না কিছুতেই। লেজের দিকটা খালি ঝুলে পড়তে চায়। মাল বেশি বোঝাই করে ফেলেছে, সেটা একটা কারণ। আরেকটা কারণ, সমুদ্র সমতল থেকে এত উঁচুতে বাতাস খুবই পাতলা। ঠিকমতো কামড় বসাতে পারছে না প্রপেলার। মাতলামি সামান্য কমল। ধীরে ধীরে ওপরে উঠতে শুরু করলো প্লেন। কিশোর জিজ্ঞেস করল, ওঠার রেট কি আপনার? সি লেভেলে মিনিটে 900 ফুট, কিন্তু এখানে বড়জোর 500। সার্ভিস সিলিং? আকাশ পুড়ে ওঠা বরফের ছাওয়া পর্বতের চূড়ার দিকে চেয়ে আছে কিশোর। দৃষ্টিতে ভয় মেশানো বিস্ময়। 17,000 ফুট, নেহাত মন্দ নয়, কি বলো? কিন্তু ওই চূড়া তো পেরোতে পারবেন না। সামনে হাত তুলে দেখালো কিশোর। 2 হাঁটুর উপর বিছানো ম্যাপের দিকে তাকালো। 13টা বিশাল আগ্নেয়গিরি মাথা চাড়া দিয়েছে ইকুয়েডরে। কয়েকটা প্রায় গায়ে গায়ে ঠেকে গিয়ে ঘিরে রেখেছে কুইটোকে। ওই তো কোটোপেক্সি, পৃথিবীর বৃহত্তম জীবন্ত আগ্নেয়গিরি। উঠে গেছে 19,000 ফুট উঁচুতে। কেয়াম্বি আর অ্যান্টিসানার চূড়াও ওটার চেয়ে খুব একটা কম যায় না। পেরোতে যাচ্ছে কে? বলল জোন্স। গিরিপথের মাঝখান দিয়ে চলে যাব। গিরিপথ? ওই হলো,
দুই পর্বতের মাঝের পথকেই তো গিরিপথ বলে। আচ্ছা ঠিক আছে, শুধরে দিচ্ছি, আমরা যাব গিরি আকাশের মধ্য দিয়ে, নিচে হাঁটা পথ নেই ওখানটায়। কিন্তু উত্তরে যাচ্ছেন কেন? তোমাদেরকে বিষুবরেখা দেখানোর জন্য। ওই যে স্তম্ভটা দেখছো, 1936 সালে একটা ফরাসি জরিপকারী দল বসিয়েছিল ওটা, বিষুবরেখার নির্দেশক। পুরো পৃথিবীটাকে দুভাগে ভাগ করার জন্য বিজ্ঞানীদের কতই না চেষ্টা। আহা, আমরা এখন রয়েছি উত্তর গোলার্ধে। বলেই সাই করে নাক ঘুরিয়ে প্লেনটাকে নিয়ে চলল স্তম্ভটার দিকে। পেরিয়ে এলো ওটা। এই ছিলাম উত্তর গোলার্ধে, চলে এলাম দক্ষিণে। মজার না ব্যাপারটা? ভীষণ ঠান্ডা। ফু দিয়ে হাতের তালু গরম করতে করতে মুসা বলল, বিষুব রেখা না ছাই, আমার তো মনে হচ্ছে বিষুব মেরুতে ঢুকেছি। বিষুব মেরু বলে কিছু নেই, গম্ভীর হয়ে বলল রবিন। না থাকলে কি, নাম একটা বানিয়ে নিলেই হলো। ওটা কোন রাস্তা? নিচে দেখিয়ে বললেন মিস্টার আমান। প্যান আমেরিকান হাইওয়ে। হ্যাঁ, মাথা ঝাঁকালো জোন্স। সড়কটার ডাকনাম ওয়ান্ডার রোড বা বিস্ময় সড়ক। অনেক লম্বা, সেই আলাস্কা থেকে শুরু হয়ে শেষ হয়েছে গিয়ে প্যাটাগোনিয়ায়। ইস, মুসা বলল, ওই পথে যদি যেতে পারতাম একবার। পারবে পারবে, আশ্বাস দিলেন তার বাবা। এখন যেখানে যাচ্ছি সেখানেই যেতে পারবে কিনা ভেবেছিলে কোনোদিন? কিন্তু যাচ্ছি তো। এই নতুন ব্যবসায় যখন নেমেছি, দুনিয়ার অনেক জায়গায় দেখতে পাবে। নেমেছি তো সেজন্য, পয়সাও এলো, খরচও পোষালো, আবার জায়গাও দেখা গেল। তা ঠিক, মনে মনে স্বীকার করল কিশোর। এক ঢিলে তিন পাখি। জন্তু জানোয়ার ধরাটা একটা ছুতো আসলে। দেশ ভ্রমণের জন্যই এই ব্যবসার ফোন দিয়ে এটেছে দুই বুড়ো, তার চাচা আর মুসার বাবা। কিন্তু খুবই দুঃখের বিষয়, প্রথম অভিযানে আসতে পারেননি রাশেদ চাচা। ইয়ার্ডে নাকি জরুরি কাজ। রিও ডি জেনেরো থেকে তাকে বগল দাবা করে নিয়ে গেছেন মেরি চাচি রকি বিচে। কিশোরকে আসতে দিয়েছেন শুধু মুসার বাবা সঙ্গে আছেন তাই বলেই। তাও হুঁশিয়ার করে দিয়েছেন, তিনটে ছেলের একটারও যদি কোনো কারণে একটু চামড়া ছিলে, 2 মিনিটের সারা শরীরের চামড়া ছিলবেন তিনি। বুড়োদের বিব্রতিতে মুসার মায়েরও যথেষ্ট আপত্তি ছিল, কিন্তু মেরি চাচির ওই সাংঘাতিক হুমকির পর আর কিছু বলার প্রয়োজন মনে করেননি। আর রবিনের বাবা মা আপত্তি করেননি। তাদের কথা, ছেলে হয়ে যখন জন্মেছে সারা জীবন কোলে বসিয়ে তো আর রাখা যাবে না। তার চেয়ে এখন থেকেই যাক যেখানে খুশি, সাহস বাড়ুক ছেলের, বেঁচে ফিরে আসতে পারলেই ওরা খুশি। রাশেদ চাচা, মেরি চাচি, মুসার মা, রবিনের বাবা মা, জিনার বাবা মা আর রাফিয়ান একসঙ্গেই চলে গেছে লস অ্যাঞ্জেলেসে। এই অভিযানে আসার খুব ইচ্ছে ছিল জিনার, কিন্তু তার বাবা মা রাজি হননি। পথ কি একটানা গেছে না ভেঙে ভেঙে? জিজ্ঞেস করল মুসা। 3টে ভাঙা আছে, রবিন বলল। তবে অসুবিধে নেই, ভাঙাগুলো জোড়া দিয়েছে সংক্ষিপ্ত নৌ কিংবা রেলপথ। গাড়ির সঙ্গে থাকলেও ঝামেলা হবে না, জাহাজে কিংবা রেলগাড়িতে তুলে সহজেই পার করে নিতে পারবে ওসব জায়গা। সত্যি আশ্চর্য এক সড়ক। অনেক নিচে আঁকাবাঁকা ফিতের মতন পথটার দিকে তাকিয়ে বললেন মিস্টার আমান, 2 আমেরিকাকে জোড়া দিয়েছে। যত যাই বলুন, আকাশপথের জুড়ি নেই। আদর করে কন্ট্রোল প্যানেলে হাত রাখল জোন্স। শুধু আমেরিকা কেন, সারা পৃথিবীকেই তো জোড়া দিয়ে দিয়েছে বিমান। প্রতিবাদ করলেন না মিস্টার আমান। পৃথিবী জোড়া দেওয়ার ব্যাপারে নৌপথের কৃতিত্ব কম নয়, কিন্তু সে কথা তুললেন না, খেপে যাবে পাগলা পাইক। বিমান ছাড়া আর কিছু বোঝে না সে। দুর্গম এই পাহাড়ি অঞ্চলে বিমান চালাচ্ছে 5 বছর ধরে। দূর দূরান্তে চলে যায়, কোনো বাধাই তাকে ঠেকিয়ে রাখতে পারেনি আজ পর্যন্ত। কিটো থেকে উপকূলের গোয়াইয়ে কোলেও যেতে চায় না অনেকেই, কিন্তু জোন্সের কাছে এটা ছেলে খেলা। মনের আনন্দে অ্যান্ডিস পর্বতমালা পেরিয়ে, সীমাহীন জঙ্গল ছাড়িয়ে তারও পরের দুর্গম অঞ্চলে চলে যায় সে, যেখানে রয়েছে অগণিত রাবার বাগান, যেখান থেকে জোগাড় হয় কুইনিন। ভেবে অবাক হতে হয়, আজ তক একটা দুর্ঘটনা ঘটায়নি সে। আকাশ ছোঁয়া পাহাড়ের দেয়াল, বরফে ছাওয়া পর্বত চূড়া, ভীষণ জঙ্গল, প্রতিকূল আবহাওয়া, কোনো কিছুই পরাজিত করতে পারেনি তাকে। সবকিছুই হার মেনে পথ ছেড়ে দিয়েছে। তার এই রেকর্ড এই অঞ্চলে এখনো কেউ ভাঙতে পারেনি। এইসব কথা 3 গোয়েন্দা জানে, মিস্টার আমানি বলেছেন। দেখা যাক এবার কি খেল দেখায়, ভাবল সবাই। সামনের পাহাড়ের দেয়ালে একটা সরু ফাটল দেখা গেল। ওটাই বোধহয় জোন্সের গিরি আকাশ।
কি একখানা জায়গা! দুই ধারে দুই পাহাড়ের চূড়া, হা করে রয়েছে যেন প্রকাণ্ড এক দৈত্য। চোখা চোখা পাথর ঠেলে বেরিয়ে রয়েছে, যেন হায়ের মাঝে দৈত্যের দাঁত। ওসব দাঁতের যে কোনো একটাতে শুধু ছোঁয়া লাগলেই ছিন্ন ভিন্ন হয়ে যাবে খুদে বিমানটা। সাংঘাতিক বিপজ্জনক পথ। সিট থেকে উঠে জোন্সের কাঁধের উপর দিয়ে অল্টিমিটারের দিকে তাকালো কিশোর। 17,000-এর ঘর ছুঁই ছুঁই করছে কাটা। তার মানে পর্বত ডিঙিয়ে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। ওপর দিয়ে ফাঁকটা যেখানে বেশি সেখান দিয়েও যেতে পারবে না। কিন্তু 17,000-ও টিকল না। হঠাৎ করে সরতে শুরু করলো অল্টিমিটারের কাঁটা। আরে, কি করছিস? বোনাঞ্জাকে ধমক দিল জোন্স। ওঠ ওঠ, এত নামলে চলবে কেন? ওপরে তোলার চেষ্টা করতে লাগলো সে। বোনাঞ্জার তো ওঠার খুব ইচ্ছে, কিন্তু ভর রাখতে পারছে না। উঠবে কি করে? বাতাসের ভয়াবহ নিম্নগামী স্রোত প্লেনটাকে দ্রুত নিচে টেনে নামাচ্ছে। অনেক চেষ্টা করলো জোন্স, ওঠাতে পারল না। নামছে তো নামছেই। ভয় পেল যাত্রীরা। এবার বোধহয় রেকর্ড আর টিকল না জোন্সের। পাথুরে পাহাড়ে আছড়ে পড়ে ছাতু হয়ে যাবে প্লেন। কিন্তু টানা হেঁচড়ায় এবারেও জয় হলো জোন্সেরই। গিরিপথের পাথুরে মেঝের 600 ফুট উপরে এসে থামল বিমানের নিম্নগতি। ঢুকে পড়েছে দানবের হায়ের মধ্যে। সোজা যদি চলে যেত পথটা এক কথা ছিল, বেজায় সরু, তার উপর রয়েছে নানান রকমের বাঁক মোচড়। কোনোটা ইংরেজি এস অক্ষরের মতো, কোনোটা বা ইউ। হাত পা ছেড়ে দিল যাত্রীরা। ম্যাপের দিকে চোখ নেই কিশোরের। গাইডবুক বন্ধ করে ফেলেছে রবিন। মুসার চোখ বন্ধ, তাকাতেই সাহস পাচ্ছে না। পাগলা পাইক নির্বিকার স্বচ্ছন্দে এগিয়ে নিয়ে চলছে বিমানকে। প্রতিটি বাঁক মোড় মোচড় তার চেনা, সেটা বড় কথা নয়। সরু পথে যেভাবে বিমানটাকে সামলাচ্ছে সেটাই দেখার মতো। এই মুহূর্তে আরেকটা নিম্নগামী স্রোতে যদি পড়ে বিমান, কি হবে বোধহয় ভাবছেই না সে। কিন্তু ভেবে ভেবে এই ভীষণ ঠান্ডার মাঝেও দরদর করে ঘামছে যাত্রীরা। দুর্ধর্ষ পাইলটের কাছে আরেকবার হার মানল বিরূপ প্রকৃতি। নামতে শুরু করেছে পাথরে মেঝে, ফাঁক হচ্ছে ফাটল। হুশ করে খোলা আকাশে বেরিয়ে এলো বিমান। পেছনে গুটিসুটি মেরে পড়ে থাকলো যেন পরাজিত মার খাওয়া পাহাড় আর গিরিপথ। নতুন এক পৃথিবীতে বেরিয়ে এসেছে বোনাঞ্জা। পেছনে হারিয়ে গেছে প্রশান্ত উপকূলের রুক্ষ ধূসর অঞ্চল, বৃষ্টি যেখানে প্রায় হয়ই না। নিচে আশেপাশে আর সামনে এখন ছড়িয়ে আছে উজ্জ্বল সবুজ বনভূমি, যেখানে পানির কোনো অভাব নেই। রোদ চকচকে সবুজের মাঝে জালের মতো বিছিয়ে রয়েছে যেন রূপালী নদী নালাগুলো। দেখো দেখো, উচ্ছ্বাসে চেঁচিয়ে উঠল মুসা। খানিক আগে ভয়ে চোখ বন্ধ করে রেখেছিল যে ভুলেই গেছে। মেঘ কি টকটকে লাল! নিচে সবুজের ঠিক ওপর দিয়ে ভেসে চলেছে ছোট্ট এক টুকরো। হ্যাঁ, মেঘই বলা যায়। প্রজাপতি, হেসে বলল জোন্স। বেশি না, এই কয়েক হাজার কোটি হবে। একসঙ্গে রয়েছে তো, তাই মেঘের মতো লাগছে। ওই যে দেখো আরেকটা সবুজ মেঘ। টিয়েনা? রবিন বলল। হ্যাঁ, ইয়াপুরা নদীর ওদিকে কিন্তু এত সব দেখিনি। ওটা তো মরু জঙ্গল, এদিকে সেরকম না। এখানে শুধু রং আর রং, উজ্জ্বল সবুজ, হলুদ, লাল, মিশ্র রং, কত যে আছে। কাকাতুয়া আর টিউকান পাখির রাজ্যে তো এখনো যাওনি, বিশ্বাস করতে পারবে না। মনে হবে বুঝি ছবি দেখছো, কাঁচা রং গুলে কেউ লাগিয়ে দিয়েছে। ওই যে নিচে একটা নদী, ওটাই অ্যামাজন? মুসা বলল। অ্যামাজনের দাদির মা বলতে পারো, ওটার নাম প্যাটেট। কিছু দূরে গিয়ে জন্ম দিয়েছে অ্যামাজনের দাদি প্যাস্টাজাকে। প্যাস্টাজার মেয়ে ম্যারানন, এবং ম্যারাননের ছেলে হলো গিয়ে অ্যামাজন। খুব সুন্দর বলেছেন, আন্তরিক প্রশংসা করল কিশোর। প্রশংসায় লজ্জা পেল জোন্স, লজ্জিত হাসি হাসল। অবাক হল কিশোর। পাগলা পাইকও লজ্জা পায় তাহলে? আশ্চর্য কি জানো, মিস্টার আমান বললেন, প্যাটেটের উল্টো দিকে মাত্র 100 মাইল দূরে প্রশান্ত মহাসাগর, অথচ সেদিকে ফিরেও তাকালো না নদীটা। মুখ ঘুরিয়ে নিয়ে 3000 মাইল পাহাড় জঙ্গল পাড়ি দিয়ে ঘুরে ফিরে গিয়ে পড়েছে আটলান্টিকে। আমরাও তাকে অনুসরণ করতে যাচ্ছি, হাসল কিশোর, তাতে ভয়ের ছোঁয়া। কত বিপদ আর রহস্য অপেক্ষা করছে কে জানে। নদীর ওপর দিয়ে উড়ে চলেছে প্লেন। অবশেষে শ্যাম্বর নদীর সঙ্গে মিলিত হল প্যাটেট।
জন্ম দিল প্যাস্টাজার। ওই যে প্যাস্টাজার। হাত তুলল জোন্স, বিড়বিড় করল, রহস্যময় নদী, জিভারুদের নদী। টপো নামের ছোট্ট একটা সীমান্ত ঘাঁটি পেরোল ওরা, তারপর মেরা ছাড়ালো। সভ্যতার সামান্যতম ছোঁয়া যা ছিল তাও এখন শেষ। পুরোপুরি অসভ্য এলাকার উপর এসে পড়েছে ওরা। সামনে ইন্ডিয়ানদের একটা গ্রাম, নাম পুইয়ো। গাইডবুক দেখে রবিন বলল, পুইয়োর পর থেকে শুরু হয়েছে ঘন জঙ্গল। পথ এত বেশি দুর্গম, হেঁটে যাওয়া সম্ভব না। উপায় একটাই, নৌকা। হ্যাঁ, হাঁটুতে রাখা ম্যাপে টোকা দিল কিশোর। বিন্দু বিন্দু বসিয়ে চিহ্ন দিয়েছে, অর্থাৎ এখানটায় সার্ভে হয়নি এখনো। ছোট একটা পাহাড়ি নদী দেখা গেল। সেটা পেরোনোর জন্য তৈরি হয়েছে দড়ির ঝোলানো সেতু। সেতুর পর খানিকটা খোলা জায়গা। গন্তব্য এসে গেছে। নামার জন্য তৈরি হলো জোন্স। স্টলিং স্পিড কত? জিজ্ঞেস করল কিশোর। 95 কিলোমিটার। আরে বাবা! চমকে গেল কিশোর। নিচের মাঠটা খুবই ছোট, মিনিটে 1.5 কিলোমিটারের বেশি গতিবেগ। এই অবস্থায় ল্যান্ড করবে কি করে প্লেন? তার উপর ঠিকমতো ব্রেক কাজ করে না। আরেকটা কেরামতি দেখাতে হবে জোন্সকে। মাঠের শেষে কতগুলো কুড়ে। এ ধরনের কুড়ে তিনগন্দার পরিচিত। জিবারো ইন্ডিয়ানদের বাড়িঘর, ইয়াপুরায় দেখেছে। আস্ত গাছের বেড়া, শুধু ঘাসের বেড়াও আছে কিছু কিছু ঘরের। বিমানের নাক নামালো জোন্স, চিলের মতো ছো মারল যেন। মাটিতে হোঁচট খেলো চাকা, প্রচন্ড ঝাঁকুনি দিয়ে ছুটতে শুরু করলো। একটা বড় কুড়ের ঘাসের বেড়া ভেঙে হুড়মুড় করে ঢুকে পড়ল ভেতরে। গতি এমনিতেই কমে এসেছিল, বাধা পেয়ে ধাক্কা দিয়ে থেমে গেল। ঘরে কয়েকজন ইন্ডিয়ান শুয়ে বসে আরাম করছিল নিশ্চিন্তে। তাতে ব্যাঘাত ঘটালো বেরসিক বোনাঞ্জা। লাফিয়ে উঠে যে যেদিকে পারল দৌড় দিল, গলা ফাটিয়ে চিৎকার করছে। বিচিত্র কায়দায় নরমুণ্ড শিকারীদের স্বাগতম জানালো যেন পাগলা পাইক। ভাগ্যিস ইন্ডিয়ানদের কেউ আহত হয়নি, তাহলে কুড়ের তাকে সাজিয়ে রাখা খুদে মুন্ডগুলোর সঙ্গে নির্ঘাত যোগ হতো আরো 5টা মাথা। মনে হলো ভীমরুলের চাকে ঢিল পড়েছে। ছুরি বল্লম নিয়ে ছুটে এলো ইন্ডিয়ানরা। যোদ্ধাদের বিকট চিৎকার তো আছেই, সেই সঙ্গে চেঁচিয়ে গ্রাম মাথায় করছে মেয়ে মানুষ আর বাচ্চারা। ককপিটের দরজা দিয়ে মাথা বের করে দিল জোন্স, মুখে হাসি। জিভারোদের কায়দায় স্বাগত জানালো বুড়ো সর্দারকে। চেঁচামেচি কমল না তাতে, কিন্তু নিমেষে রাগ মুছে গিয়ে জন্ম নিল উল্লাস। পাগলা পাইক তাদের অতি পরিচিত। সিংকোনা আর কুইনি সংগ্রহকারীদের নিয়ে আগেও এসেছে অনেকবার। যাত্রীদের পরিচয় করিয়ে দিল জোন্স। স্বাগত জানালো ইন্ডিয়ানরা। মেহমানদের নিয়ে চলল সর্দারের কুড়েতে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম, ঝকঝকে তকতকে। হামুর গ্রামটা এত পরিষ্কার ছিল না। ইন্ডিয়ানদের একই উপজাতি, কিন্তু গ্রামে গ্রামে কত তফাৎ। গ্রাম দেখে মানুষগুলিকে মনেই হয় না এরা ভয়াবহ নরমুণ্ড শিকারী। গ্রামের বাইরে ভুট্টা আর শিমের ক্ষেত, কলা বাগান। কিছু কিছু কুড়েতে রয়েছে তাঁত, কাপড় তৈরি হয়। খরস্রোতা প্যাস্টাজার ঘাটে বাঁধা রয়েছে সারি সারি নৌকো, আস্ত গাছ কুদে তৈরি। বুদ্ধিমান লোক ওরা, বলল জোন্স, আর খুব সাহসী। ইনকারা কোনোদিন হারাতে পারেনি ওদের। স্প্যানিয়ার্ডরা জোর করে কিছুদিন শাসন করেছিল বটে, কিন্তু পরে সব ইন্ডিয়ানরা এক হয়ে শুয়োর খেদান খেদিয়েছে। ইকুয়েডর সরকার ওদের ঘাটায় না, যার যার মতো থাকতে দেয়। শার্ট প্যান্ট পায় কোথায়? সভ্য জগতের পোশাক? জিজ্ঞেস করল মুসা। তাঁত আছে, বানিয়ে নেয়। এমনিতে কাপড় চোপড় পরেই থাকে ওরা, কিন্তু লড়াই বাঁধলে অন্যরকম। উলঙ্গ হয়ে গায়ে রং মেখে সংসাজে। এক একটা যোদ্ধা তখন এক একটা ভূত, বিকট করে ফেলে চেহারা। শার্ট প্যান্ট পর অবস্থাতেও কিছু লোককে বুনো দেখাচ্ছে। কালো ঝাঁকড়া চুল এলোমেলো ভাবে নেমেছে ঘাড়ের কাছে। মাথায় টিউকান পাখির পালকে তৈরি মুকুট। প্রতি দুজন জিভারোর একজন সভ্য, আরেকজন বুনো, বলল জোন্স। সে এক মজার ব্যাপার। কোন জনের পাল্লায় পড়লে কি ঘটবে নিশ্চয় আন্দাজ করতে পারছ। সর্দারের কুড়ের বেড়ায় ঝুলছে রাশি রাশি ব্লোগান, বল্লম, ধনুক আর তীর। আছে রাজকীয় টিগ্রে আর কুটিল চিতাবাঘের চামড়া। খাবারের সময় হয়েছে, খাবার এলো। আরে বাবা, এত বড় বড় ডিম! মুরগিগুলো কত বড়! হাসল জোন্স। মুরগিগুলো এক একটা কমপক্ষে 10 ফুট লম্বা, যা দাঁত আর চোয়ালের জোর।
আমাদেরই চিবিয়ে কিমা বানিয়ে দিতে পারে। অ্যালিগেটরের ডিম রবিন, কেমন লাগছে? হেসে বলল কিশোর। মুখ বিকৃত করে ফেলল রবিন। এতক্ষণ তো ভালোই লাগছিল, জেনেও খেতে খারাপ লাগছে না তোমার? এখানে খাওয়ার বাজ বিচার করলে মারা পড়ব, মনকে মানিয়ে নিয়েছি। স্বাদ যখন ভালো, অসুবিধে কি? কাবাবটা কিসের মাংসের? জিজ্ঞেস করল মুসা। নিশ্চয়ই জংলি ছাগল। জংলি, তবে ছাগল নয়, ইগুয়ানা, জবাব দিল জোন্স। 5-6 ফুট লম্বা এক জাতের গুইসাপ। এদিকে জঙ্গলে অভাব নেই, চিড়িয়াখানার জন্য নিতে পারো। খাচ্ছ যে, কিসের মাংস বলো তো ওটা? বন গরু, রবিন বলল। এত অখাদ্যের মধ্যে এটা মোটামুটি ভালো খাদ্য মনে হচ্ছে তার, অন্তত রুচিসম্মত। আরেক টুকরো কেটে নিয়ে কামড় বসালো। সিংহ, পার্বত্য সিংহ। মানে পুমার মাংস? চিবানো মাংস থুথু করে ফেলে দিল রবিন। ও কিছু না, দুদিনে অভ্যেস হয়ে যাবে, বললেন মিস্টার আমান। কিশোর বলল, না, মনটাকে তৈরি করে নিলেই হলো। কিন্তু পারল না রবিন। আমিষ খাওয়া বাদ দিয়ে নিরামিষের দিকে ঝুঁকল। ভুট্টার আটার মোটা রুটি আর কলা, পেঁপে। কিন্তু ঘিনঘিনে ভাবটা দূর করতে পারল না। রুচি আরো নষ্ট করল তাকে সাজানো অসংখ্য নরমুণ্ড। একটা মাথা দুলছে দরজার ঠিক ওপরে। রবিন যেখানে বসেছে সেখান থেকে খুব বেশি চোখে পড়ে। রবিনের দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকালেন মিস্টার আমান। বললেন, ওটাকে বেশি সম্মান দেওয়া হয়েছে। ইংরেজি বোঝে না সর্দার, কিন্তু মুন্ডটার দিকে মেহমানদের ঘন ঘন তাকাতে দেখে অনুমান করে নিল ওটার আলোচনাই হচ্ছে। জোন্সকে কিছু বলল। জিভারদের সবার ভাষা মোটামুটি এক হলেও অঞ্চলে অঞ্চলে কিছু রদবদল রয়েছে। ইয়াপুরার যে ভাষাটা 3 গোয়েন্দা জানে তার সঙ্গে পুইয়র ভাষার পার্থক্য আছে, তাই পুরোপুরি বুঝতে পারল না। সর্দারের দাদার মুন্ড ওটা, দোভাষীর কাজ চালাল জোন্স। একটু থেমে বলল, কারো কারো মতে মুন্ড সংরক্ষণ বর্বরতা। আসলে কি তাই? এরা তো শুধু মাথাটা মমি করে রাখছে, মিশরীয় রাজারা যে পুরো দেহটাই মমি করে রাখত। মরে যাওয়ার পর লাশটা নিয়ে কি করা হলো না হলো সেটা কোনো ব্যাপারই নয়। এই ইন্ডিয়ানদের রীতিটা বরং ভালোই মনে হয় আমার কাছে। মৃত্যুর পরেও প্রিয়জনের স্মৃতি এভাবে ধরে রাখতে পারাটা। দাদা নাকি খুব ভালোবাসত সর্দারকে, সর্দারও ভালোবাসত দাদাকে, তাই এভাবে সবচেয়ে বড় সম্মান দিয়ে ঝুলিয়ে রেখেছে দরজার উপর। আত্মীয় স্বজনের মুন্ড যত খুশি রাখুক, কে বলতে যাচ্ছে, মুসা বলল। কিন্তু শত্রুর মাথা যে রাখে, সেটা নিশ্চয়ই সম্মান দেখানোর জন্য নয়। সেটা অন্য কারণ। ওদের বিশ্বাস শক্তিশালী একজন যোদ্ধার মাথা কাছে রাখতে পারলে মৃতের শক্তিটা তার মধ্যে চলে আসবে। দুর্বল লোক, মেয়ে মানুষ কিংবা বাচ্চার মাথা তো রাখে না। আর মুন্ড সংরক্ষণের পদ্ধতিটাও বেশ জটিল, তাই আজে বাজে মাথার পেছনে সময় নষ্ট করতে চায় না। যদি না সেটা থেকে কিছু আয় হয়, যোগ করলেন মিস্টার আমান, তাই না? হ্যাঁ, তবে নিজের কুড়েতে বাছা বাছা মাথা ছাড়া রাখবে না কিছুতেই। আমাদেরকে আবার সম্মানিত করবার চেষ্টা করবে না তো? তাকের মুন্ডগুলোর দিকে বাঁকা চোখে তাকালো মুসা। বিশ্বাস কি? হাসল জোন্স। একটা কথা কিন্তু বলিনি, বিদেশিদের মাথার বিশেষ কদর করে ওরা। ওদের ধারণা ওসব মাথায় জাদুশক্তি খুব বেশি, তাই অলৌকিক ক্ষমতার লোভে ওগুলো জোগাড় করে। খাইছে। নিজের মাথা চেপে ধরে সর্দারের দিকে ফিরল মুসা। না বাপু সর্দারের পো, আমার এটাতে কিচ্ছু নেই বাবা। আমি নেহাত মুখ্য সূক্ষ্ম মানুষ, প্রায় বোকা হাদা গর্দ বলে গালি দেয় কিশোর। টিচাররা তো বলদ ছাড়া কিছুই বলে না। তবে হ্যাঁ, বুদ্ধি যদি বাড়াতেই চাও ওরটা রাখতে পারো, আর বইয়ের বিদ্যা চাইলে রবিনেরটা। হেসে উঠল জোন্স। কিশোর আর রবিন হাসল, মিস্টার আমানও হাসছেন। কিছুই না বুঝে সর্দারও জোরে জোরে হাসতে লাগলো। হাসার পর হাসার কারণ জানতে চাইল সর্দার। বলল জোন্স। আটকে উঠল সর্দার, গম্ভীর হয়ে গেছে। জোরে জোরে মাথা নেড়ে কিছু বলল। ও বলছে, অনুবাদ করল জোন্স, মেহমানদের মাথা কিছুতেই কাটে না জিবারোরা, তাতে নাকি ভীষণ পাপ হয়। যাক বাবা, বাঁচলাম। এত ভালো ভালো খাবার গিলতেই পারছিলাম না। এতক্ষণে নিশ্চিন্ত হলো মুসা। শেষ হলো খাওয়া। উঠে গিয়ে তাকে সাজানো ট্রফিগুলো দেখতে লাগলেন মিস্টার আমান। ওরকম একটা মুন্ডের জন্য
$1000 দিতে রাজি আছে লস অ্যাঞ্জেলেসের মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি। কিশোর এসে দাঁড়িয়েছে পাশে। আঙ্কেল, একটা কিনে নিলে কেমন হয়? প্রথমে রাজি হল না সর্দার, কিন্তু নাছোড়বান্দা জোন্সের কবলে পড়েছে। নানা রকম ভাবে বোঝানোর চেষ্টা করল সে। বোঝালো বিশাল কুড়েতে নিয়ে দরজার কাছে রাখা হবে মাথাটা। এত বড় কুড়ে ইন্ডিয়ানদের কোনো গ্রামে নেই। হাজার হাজার মানুষ দেখতে আসবে রোজ, দেখে জিবারিদের প্রশংসা করবে। এত বড় সম্মান কি ছেড়ে দেওয়া উচিত? গলে গেল সর্দার। প্রথমে চোখ তুলে তাকালো তার দাদার দিকে, কিন্তু না, দাদাকে কাছছাড়া করতে পারবে না সে। বড় বেশি ভালোবাসে। তার থেকে আরেকটা সুন্দর ট্রফি নিয়ে এলো। আমাদের সবচেয়ে বড় যোদ্ধাদের একজন, খুব জ্ঞানী আর ভালো লোক, ও যাবে তোমাদের দেশে। নাম কি? কি কামু। দাম কত? দ্বিধায় পড়ে গেল সর্দার। উপহারের দাম নেওয়াটা ভালো দেখায় না। মাথা নাড়ল সে। জোন্সও ছাড়বে না। শেষে জোর করে কিছু টাকা সর্দারের হাতে গুজে দিলেন মিস্টার আমান। এটা মেহমানদের তরফ থেকে উপহার। এরপর সর্দার জানতে চাইল মেহমানরা কেন এসেছে। শুনে মুখের ভাব বদলে গেল সর্দারের। অনেক কথা বলল। সর্দার বলছে, জোন্স জানালো, ওদিকে যাওয়া ঠিক হবে না আপনাদের, মারা পড়বেন। ভাটির ইন্ডিয়ানরা নাকি মোটেও সুবিধের নয়। সাংঘাতিক বুনো, মাথা কাটার বাজ বিচার নেই, আর বিদেশিদের একদম দেখতে পারে না। কিন্তু ফিরে যেতে রাজি নন মিস্টার আমান। ওদের কাছে তো বন্দুক নেই। নেই, কিন্তু ব্লোগান আছে, বিষাক্ত চোখা কাঠি ছোড়ে। তাছাড়া বল্লম আছে, বিষ মাখা তীর আছে, নিশানা মিস করে না। জানি, ওদের সঙ্গে ভাব করে নেব। ভাব করে নেবার আগে যদি বিষ ঢোকায় আপনাদের রক্তে? ঝুঁকি নিতেই হবে। আমেরিকান জিওগ্রাফিক্যাল সোসাইটিকে কথা দিয়ে এসেছি, প্যাস্টাজার ভাটি অঞ্চলের একটা খসড়া ম্যাপ করে নিয়ে যাব। চুক্তি মোতাবেক বেশ কিছু টাকাও দিয়েছে খরচের জন্য। চিড়িয়াখানার সার্কাস পার্টির কাছ থেকেও আগাম টাকা নিয়ে এসেছি, দুর্লভ জানোয়ার জোগাড় করে দেব বলে। এখন তার পিছিয়ে যেতে পারি না। সর্দারকে জিজ্ঞেস করুন একটা নৌকা বিক্রি করবে কিনা। তাতে আপত্তি নেই সর্দারের, কিন্তু বিষণ্ণ মুখে বারবার বলল, মেহমানদের কিছুতেই যাওয়া উচিত হচ্ছে না ওদিকে। বোকা বিদেশিগুলোকে কিছুতেই নিরস্ত করতে না পেরে শেষে রাতটা অন্তত তার সঙ্গে কাটিয়ে যাওয়ার দাওয়াত করল সর্দার। এতে রাজি হল অভিযাত্রীরা। সর্দারকে অখুশি করতে চাইল না। আবার কুমিরের ডিম খেতে হবে, গুঙিয়ে উঠল রবিন। তা না হয় খেলাম, কিন্তু আমার ভয় জঙ্গলি হারামিদের তীর খেয়ে না মরি, মুসা বলল। দেখো, গম্ভীর হয়ে বললেন মিস্টার আমান, ভয় পেলে কিংবা খুঁতখুত করলে অ্যাডভেঞ্চার হয় না। আরাম চাইলে বাড়িতে বসে থাকলেই পারতে। এখনো সময় আছে। ইচ্ছে করলে জোন্সের সঙ্গে ফিরে যেতে পারো। ম্যাজিকের মতো কাজ করল তার কথা। ডজন ডজন কুমিরের ডিম খেতেও আপত্তি রইল না রবিনের। জঙ্গলির তীর কেন, বল্লমের খোঁচায় মোরব্বা হতে রাজি আছে মুসা। তবু কাপুরুষ দুর্নাম নিয়ে রকি বিচে ফিরে যাবে না। প্রায় সারাদিনই খায় এখানকার জীবারুরা। কিছুক্ষণ যেতে না যেতেই আবার এলো খাবার। তবে এবার আর কুমিরের ডিম নয়, লালচে সাদা মাংসের বেশ বড় বড় টুকরো, খুব নরম, আষ্টে গন্ধ, অনেকটা মাছের মতো, তবে স্বাদটা মুরগির। মুখে দিয়ে ভালো লাগলো রবিনের। জিজ্ঞেস করলো না কিসের মাংস, জানলেই যাবে অরুচি হয়ে। কিন্তু মুসা জিজ্ঞেস করে বসল। বোয়া কনস্ট্রিক্টর, জানালো জোন্স, এক জাতের মস্ত অজগর। ব্যাটারা সাপও বাদ দেয় না, বিড়বিড় করল রবিন। চিবানো থামালো না, কিন্তু বিস্বাদ হয়ে গেল খাবার। কোত করে গিলে ফেলল। বকা শুনতে আর রাজি নয়। তার অবস্থাটা বুঝলেন মিস্টার আমান। হেসে বললেন, খেলে ক্ষতিটা কি বলো? যদি হজম হয় আর স্বাদ খারাপ না হয়। কেন, সভ্য ফরাসিরা শামুক খায় না? চীনারা পাখির বাসা খায় না? জাপানিরা আগাছা খায় না? আর আমরাও তো সিসাইডের রেস্টুরেন্টগুলিতে গিয়ে পিচ্ছিল ঝিনুক খেয়ে আসি হরামেশাই। তুমি তো অনেক খেয়েছ। ধর্মের কারণে আমরা শুকর খাই না, তোমরা তো খাও। তোমার আমার মাঝি তো খাবারের ফারাক। আসল কথা হলো, মানুষ যেখানে যেভাবে থাকে, প্রকৃতি তাকে যে খাবার সাপ্লাই করে তাই খেয়ে বেঁচে থাকতে হয়। সেটা কারো কাছে অমৃত, আবার কারো কাছে কিলবিলে শুয়োপোকা। কিন্তু লেকচারে কি আর কাজ হয়? অভ্যাস বড় বাজে জিনিস। খাওয়াটা আর ফেলল না রবিন, তবে রুচিও হল না, জোর করেই গিলতে লাগলো। বিকেলে কুইটোতে ফিরে চলল জোন্স। বিষণ্ণ মুখে তাকে বিদায় জানালো অভিযাত্রীরা। দিগন্তে হারিয়ে গেল প্লেন।
তাদের মনে হলো সভ্যতার শেষ ছোঁয়াটুকু যেন মুছে গেল। সাঁঝ হতেই আশেপাশের বনে শুরু হলো নানা রকম গর্জন, চিৎকার, কাশি। দিনের শব্দগুলোর সঙ্গে ওগুলোর মিল নেই। সারা রাত ভালো ঘুম হলো না কিশোরের, খালি এপাশ ওপাশ করলো মাদুরের উপর বিছানো কম্বলে শুয়ে। একটা ব্যাপারে শিওর হয়ে গেল, ঠিক জায়গায় এসেছে ওরা, ঠিক জায়গাতেই চলেছে দুর্লভ জন্তু ধরার জন্য। জন্তু জানোয়ারের স্বর্গ এই অঞ্চল। শেষ রাতের দিকে সামান্য তন্দ্রা মতো এসেছিল। স্বপ্ন দেখলো তাদের তাড়া করছে ভীষণ চেহারার নরমুণ্ড শিকারী জঙ্গলিরা। টুটে গেল তন্দ্রা, ঘেমে গেছে সারা শরীর। জঙ্গলিদের ভয়াবহ চেহারা ভাসছে এখনো চোখের সামনে। তাদের মাঝেই ধীরে ধীরে উকি দিল আরেকটা চেহারা, জঙ্গলিদের চেয়ে কম কুৎসিত নয়। সেই লোকটা কিটোতে সেরাতে যে পিছু নিয়েছিল। জোর করে মন থেকে চেহারাটা দূর করার চেষ্টা করল কিশোর। নিজেকে বোঝালো কিটো থেকে অনেক দূরে দুর্গম জঙ্গলের মধ্যে রয়েছে ওরা, এখানে আসতে পারবে না সেই লোক। কিন্তু বুঝ মানল না মন। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন সেবা প্রকাশনী থেকে প্রকাশিত রকিব হাসানের লেখা ৩ গোয়েন্দা সিরিজের গল্প ভীষণ অরণ্য। আজ প্রথম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।